আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্ভাস উন্মেষের বিশেষ আয়োজন টিভি টিচার্সে। অন্যান্য এপিসোডের মতোই আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, আমাদের উদ্ভাস উন্মেষের সবথেকে পরিচিত মুখগুলোর মধ্যে একজন, ডাক্তার সঞ্চারী। কেমন আছো সঞ্চারী? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, আমি ভালো আছি। ইনফ্যাক্ট তোমাকে এখানে হোস্ট করতে পেরে তো অবশ্যই আরো অনেক বেশি ভালো লাগতেছে। আমারও অনেক ভালো লাগছে আসলে ভাইয়া। আমি টিউএ টিচার্সের প্রিভিয়াস এপিসোডগুলোও দেখেছি, তো সেই হিসেবে এখানে নিজেকে মানে দেখে বা আপনার সাথে কথা বলার সুযোগ পেয়ে আমি আসলে এখন খুবই আনন্দিত বোধ করছি। আচ্ছা ঠিক আছে, মানে ব্যাপারটা তো আসলে তাহলে তোমার জন্য মনে হয় সহজ হয়ে যাবে, তুমি সব এপিসোড অলরেডি দেখে ফেলছো। অ্যাকচুয়ালি মানে আমি হচ্ছে নিজে টিচার হলেও মানে আমি অ্যাকচুয়ালি উদ্ভাসের বা উন্মেষের যেই এপিসোডের যে সিরিজগুলো নিজে খুবই এনজয় করেছি, কারণ অ্যাকচুয়ালি অন্য টিচারদেরকে অ্যাজ কলিগ দেখা আর রিয়েল লাইফ টিচারকে জানা, এটার জন্য কিন্তু এটা একটা বেস্ট ওয়ে আমার কাছে মনে হয়েছে। আমি কালক্ষেপণ না করে সরাসরি প্রথম রাউন্ডে চলে যেতে চাই। প্রথম রাউন্ডের নাম আমরা সবাই জানি, গেট টু নো ইয়োর টিচার্স। তো প্রথমেই যে প্রশ্নটা আমি তোমার কাছে করতে চাই, আমরা তো সবাই আসলে মূলত ডাক্তার সঞ্চারী এবং টিচার সঞ্চারী দুইটা পরিচয়ের সাথেই বেশ ভালো রকম ভাবেই পরিচিত। তো তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই দুইটা পরিচয়ের মধ্যে কোন পরিচয়টা তুমি বেশি করে ওন করো, কোনটা তোমার পরিচয় দিতে বেশি ভালো লাগে, বা দুইটার মধ্যে কোনো কানেকশন কিংবা কোনো দ্বন্দ্ব আছে কিনা? আচ্ছা ভাইয়া, আসলে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন ওই কোয়েশ্চেনটার উত্তর মানে কেউ যদি আমাকে বলে যে তুমি মানে 2 ঘন্টা ধরে দাও, 5 ঘন্টা ধরে দাও, মানে ইজিলি কথা বলা যাবে আর কি। একদম আসলে মানে এত মানে কি বলবো, একটা বিস্তারিত টপিক। তো যেহেতু আমি যদি ইন শর্ট বলতে চাই, ডাক্তার সঞ্চারী এই পরিচয়টার কারণেই হয়তো আমি টিচার সঞ্চারী হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছি। কারণ আমার লাইফে আমি যদি আমার একাডেমিক ক্যারিয়ার বলি, সেই হিসেবে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আমার জীবনে প্রথম এসেছে। আমি জীবনে প্রথম ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি, সেই উদ্দেশ্যে উন্মেষের সাথেই আমার পথ চলা শুরু হয়েছে। আমি মেডিকেল কোচিং করেছি, এরপরেই তো আমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া, ধীরে ধীরে ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, এবং এই জার্নির পাশাপাশি আমার জীবনে এসেছে টিচার সঞ্চারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। তো আমি অবশ্যই যদি দুইটার মধ্যে একজনকে বা একটা অপশনকে চুজ করতে বলা হয়, আমি অবশ্যই ডাক্তার সঞ্চারীকে মানে প্রায়োরিটাইজ বেশি করব। তবে কখনোই ডাক্তার সঞ্চারী টিচার সঞ্চারী এই দুটা পরিচয়কে আমি আলাদা করতে পারবো না, কারণ ডাক্তার সঞ্চারী হিসেবে আমি টিচার সঞ্চারী হয়েছি, এবং টিচার সঞ্চারী হওয়ার কারণে আমি আমার লাইফে যে স্কিলগুলো গ্যাদার করতে পেরেছি বা আমার লাইফে যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে আমি ডাক্তার হিসেবে নিজেকে আরো এস্টাবলিশ করতে পারছি। ইভেন আমার কাছে এখনো মনে হয় যে টিচার সঞ্চারী হিসেবে আমি যত এক্সপিরিয়েন্স বা যত অভিজ্ঞতা অর্জন করেছি বা আমি মানুষের সামনে যেভাবে কি রিপ্রেজেন্ট করতে পারার ক্ষমতা অর্জন করেছি, এই অর্জনটা বা এই যে সুযোগটা, এটা আমাকে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হতে সামনে আরো অনেক সাহায্য করবে। আচ্ছা আচ্ছা, অসাধারণ। মানে এই যে একটা কানেকশন, অর্থাৎ ডাক্তার সঞ্চারী টিচার সঞ্চারী দুইটা যে কেউ কারো থেকে কম না, ইনফ্যাক্ট দুইটার মনে হয় পরিপূরক হিসেবেই তোমার লাইফে সবসময় আসলে কাজ করে গেছে। তো রিলেটেড আরেকটা কোয়েশ্চেন আমার মাথায় চলে আসলো সঞ্চারী, সেটা হচ্ছে তুমি একটু আগে বলছিলে যে তুমি তো আমাদের উন্মেষেও স্টুডেন্ট হিসেবে ছিলে, তো সেটারই জের ধরে যদি আমি একটু জিজ্ঞাসা করি, উদ্ভাস উন্মেষের সাথে স্টুডেন্ট সঞ্চারী নাকি টিচার সঞ্চারী, কোনটা বেশি কমফোর্টেবল, কোন লাইফটা তোমার কাছে বেশি এনজয়েবল? আচ্ছা, যেহেতু ভাইয়া হচ্ছে উদ্ভাস উন্মেষের সাথেই পথ চলার একটা প্রশ্ন, তো আমি এই প্রশ্নের ডিরেক্ট উত্তর করার আগে আমি একটু পিছন থেকে শুরু করি আমার গল্পটা। আমার বাসা যেহেতু মিরপুর 1-এ, তো স্বাভাবিকভাবেই হচ্ছে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাদের মিরপুর ব্রাঞ্চের ইনচার্জ হিসেবে ছিলেন আসাদ ভাইয়া। তো স্কুল থেকে আসাদ ভাইয়ের সাথে মানে আম্মুর কোনো না কোনোভাবে পরিচয় হওয়ার পরে ভাইয়াই বলেছিলেন যে উদ্ভাসে ক্লাস 10-এ মানে পরবর্তীতে এসএসসি পরীক্ষার প্রিপারেশনের জন্য মডেল টেস্ট দিতে। তো আমি যখন প্রথম আমার এসএসসি পরীক্ষার সময় মডেল টেস্ট দেই, তখন আমার কাছে মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি এইভাবে যদি আমি মডেল টেস্টের মাধ্যমে নিজেকে প্রিপেয়ার করতে পারি, আমার মূল পরীক্ষায় যে মানে এক্সাম হল ফেস করার যে এক্সপিরিয়েন্স, সেটা আমার জন্য অনেক সহজ হয়ে যায়। তো এই এসএসসি মডেল টেস্টের পরেই আমার উদ্ভাসের সাথে আবার পথ চলা শুরু হয় এইচএসসি মডেল টেস্টের মাধ্যমে। তো তখন আমাদের মিরপুর ব্রাঞ্চের ইনচার্জ ছিলেন কাব্য ভাইয়া। তো আমার এখনো মনে আছে, আমি যখন মডেল টেস্টের জন্য ভর্তি হয়েছিলাম, আম্মু আমাকে এর সাথেই উন্মেষে মেডিকেল প্রিপারেশনের জন্য ভর্তি করিয়ে দিয়েছিল। তখন চারপাশ থেকে একটা রিউমার মানে ছড়াচ্ছিল যে আমরা তখন উন্মেষে সেকেন্ড ব্যাচ ছিলাম, নতুন কোচিং সেন্টার হিসেবে আমরা কতটুকু ভালো প্রিপারেশন নিতে পারবো।
তখন আমার নিজের কাছে একটা কনফিডেন্স মনে হয়েছিল বা কনফিডেন্স এসেছিল যে উদ্ভাসের মডেল টেস্টের মাধ্যমে আমি যদি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারি এইচএসসি পরীক্ষার জন্য, তাহলে অবশ্যই উন্মেষের যে মেডিকেল অ্যাডমিশন কোচিং, এটাও আমাকে অবশ্যই মেডিকেলি প্রিপারেশন নিতে অনেকভাবে সাহায্য করবে। এবং ক্লাসগুলো যখন করতাম ভাইয়াদের বা আপুদের, তখন আমি একটা সময় নিজেকে সেখানে কল্পনা করতাম যে আমি নিজেকে এতটা যোগ্য করব যে আমি আমার যে উদ্দেশ্য মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার যেই মানে প্রচেষ্টা, সেখানে সফল হয়ে আমি একটা সময় ওখানে যাব এবং আমার যে নলেজ এটা আমি আমার স্টুডেন্টদের মধ্যে বিলিয়ে দিব। আচ্ছা, তো এরপরে তো আস্তে আস্তে 2016 সালের 7 অক্টোবর আমাদের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা বাহ, হয়। তোমার একদম ডেট টাইম সবই একদম মনে আছে। ভিভিডলি মনে আছে আচ্ছা। ভাইয়া, মানে ওই ডেটটা কেন জানি আমার মেমোরি থেকে কখনোই মুছে যায় না। আচ্ছা, হ্যাঁ। ওই যে কিছু মেমোরি আছে না ভাইয়া, যেমন রবীন্দ্রনাথের জন্মসাল আমরা কখনো ভুলি না, ভুলি না, বলি হ্যাঁ। না, সেরকম আমার 7 অক্টোবর সবসময় মনে থাকে। তো 10 অক্টোবর আমাদের রেজাল্ট দেয়। তো 20 অক্টোবর হচ্ছে যে ভাইয়া মিরপুর থেকে ফোন দেয় যে আমাদের প্রাইভেট কেয়ারে হচ্ছে গিয়ে কিছু স্টুডেন্ট সমস্যা দেখাতে আসে, তো তুমি কি একদিন বসে দেখবা কেমন লাগে। তখন আমাদের ডেমো হয়নি। আচ্ছা, তো পরে আমি চিন্তা করলাম যে হচ্ছে যে আমি তো আসলে হলিক্রস কলেজে থাকতে আমার ফ্রেন্ডদেরকে প্রায় হচ্ছে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, হৃৎপিণ্ডের গঠন এগুলো আচ্ছা। বুঝাতাম, ওরা বেশ এনজয় করতো। ওকে। তো মনে হলো যে এটা একটু রিয়েল লাইফে অ্যাপ্লাই করে দেখি যে আমার স্টুডেন্টরা কেমন কিভাবে হয়, আমাকে হ্যাঁ। নেয়। তো ওইবার হচ্ছে আমি যখন প্রাইভেট কেয়ার বলতো এটাকে, প্রথম বসলাম, শুক্রবার দিনটা ছিল 20 অক্টোবর। তো আমার একটি স্টুডেন্ট এসে আমাকে বলেছিল যে আপু আমাকে একটু ডিএনএ রেপ্লিকেশনটা বুঝান। আচ্ছা, তখন আমি তো একটু মানে বিপদে পড়ে গেলাম, নার্ভাস হয়ে গেছে, নার্ভাস হয়ে হ্যাঁ। গেলাম, কারণ কি আমি ডিএনএ রেপ্লিকেশন নিজে অনেক ভয় পেতাম। আচ্ছা, তো পরে আমার কাছে মনে হলো যে না, আমি অ্যাকচুয়ালি বোঝানো শুরু করি, আমার যতটুকু নলেজ আছে অতটুকু নলেজ দিয়ে সেই 6 অক্টোবর রাতের বেলা পর্যন্ত যে পড়াটা আমি পড়েছিলাম ওইটাকে ইউজ করে আমি একটু পড়ানোর চেষ্টা করি। তো দেখলাম কি আমি আস্তে আস্তে যখন পড়াচ্ছি আমার নিজের কনসেপশনটা খুব ক্লিয়ার হচ্ছে, আবার আমার সামনে যে অডিয়েন্স ও দেখলাম বেশ এনজয় করে আমার কাছ থেকে মানে বাহ, বুঝে নিচ্ছে আচ্ছা। জিনিসটা। তো এইভাবে করে আমার কাছে মনে হলো যে না, আমি স্টুডেন্ট হিসেবে যেভাবে পড়াশোনা করেছি সেই নলেজটাকে আমি যদি এবার টিচার হিসেবে অ্যাপ্লাই করি, বিষয়টা মন্দ হয় না। আচ্ছা, আচ্ছা। তো এরপরে ভাইয়া আমি ডেমো দিলাম, আমাদের মিরপুর ব্রাঞ্চ ওয়াইজ একটা ডেমো হলো, দেন ফার্ম গেটে আমাদের সেন্ট্রাল ডেমো হলো। আমার এখনো মনে আছে সে ডেমোতে প্রতীক ভাই আর সানি ভাইয়া ছিলেন। আরে প্রতীক বাবা। ভাই এখন ইউকেতে হ্যাঁ, আছেন, আছেন সানি ভাইয়া। ভাইয়া তো আমাদের সাথে এখনো সাথে দেশে আছেন। জি। তো এরপরে 2017 সাল থেকে স্টিল নাও 2025 সাল পর্যন্ত টিচার হিসেবে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। তো আমার কাছে মনে হয় ভাই আমি অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ টিচার কোনো এক্সপিরিয়েন্সকে আমি খাটো করে দেখবো না, বাট যেহেতু আমার হচ্ছে টিচার হিসেবে উদ্ভাস উন্মেষের সাথে পথ চলাটা একটা লম্বা অনেক সময়ের দীর্ঘ, জন্য, প্রায় 9 বছরের একটা 9 পথ বছরের চলা। একটা জার্নি, 2016 বা 17 সাল থেকে 2025 পর্যন্ত। তো আমি অবশ্যই টিচার হিসেবে এক্সপিরিয়েন্সটাকে আমি এগিয়ে রাখবো। এবং আরেকটা অ্যাড করি ভাই, মানে আমার নিজের মধ্যে একটা টেনশন কাজ করতো যে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এমন কোনো ভাইয়া বা আপুকে পাইনি যে যাদেরকে কোনো কোয়েশ্চেন করার পর ওনারা অ্যান্সার দিতে পারতো না। আচ্ছা, তো আমার নিজের মধ্যে অলওয়েজ এরকম একটা মানে হচ্ছে গিয়ে মানে দায়বদ্ধতা কাজ করতো যে উদ্ভাসী টিচারদের যেহেতু এত বড় স্ট্যান্ডার্ড বা উন্মেষী টিচাররা যেহেতু কখনোই স্টুডেন্টদের কোনো ঘাটতি পূরণ করতে ব্যর্থ হয় না, তো আমার নিজেকে মানে এভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে আমি কখনোই কোনো স্টুডেন্টদের অ্যান্সার দিতে ব্যর্থ না হই। আচ্ছা, অসাধারণ। এবং আমি মোটামুটি শিওর যে এটার ব্যাপারে আর কারো কোনো দ্বিমত থাকারও কোনো হয়তো কারণ বা সুযোগ কোনোটাই নাই। তো আমি আমার পরের প্রশ্নে চলে যেতে চাই, সেটা হচ্ছে তোমার ছোটবেলার স্কুল লাইফটা কেমন ছিল। একটু ব্যক্তিগত দিকে আমরা চলে যাচ্ছি। ছোটবেলায় স্কুল লাইফে এই এখন যে শান্তশিষ্ট সঞ্চারী আমরা চিনি এমনই ছিলে নাকি কিছুটা দুষ্টামি, বা তুমি কি পড়াশোনার মধ্যেই সবসময় নিজেকে সংযত রাখতে নাকি এর বাহিরেও বিভিন্ন ধরনের দুষ্টুমিমূলক কর্মকাণ্ডের সাথে তুমি ছিলে? আচ্ছা ভাই, আমার হচ্ছে স্কুল লাইফের কথা আমি যদি বলি, আমার বাবা তো গভর্নমেন্ট জব করতেন। তো সেই জবের সুবাদে হচ্ছে প্রায় সময় আমাদের বিভিন্ন জেলা বা বিভাগ চেঞ্জ করা লাগতো। তো আমার মনে আছে আমরা প্রথমে মানে আমার মানে সেন্স হওয়ার পর থেকে শ্রীমঙ্গল ছিলাম, চট্টগ্রাম ছিলাম, সিলেটে প্রায় 3 বছর ছিলাম। এরপরে আমরা ঢাকায় আসার পর আরো তেমন মুভ করা হয়নি। আচ্ছা, তো আমি আমার স্কুল জীবনের পথ চলা শুরু হয় হচ্ছে সিলেটে। আমার এখনো হচ্ছে স্কুলটার নাম মনে আছে, কারণ স্কুলটার নাম একটু ফানি ছিল, আচ্ছা, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা। তো আমার কাজিনরা এখন আমাকে এটা নিয়ে খেপায় যে কিরে খাজাঞ্চিবাড়ি, এই টাইপ আচ্ছা। আর কি। তো সেখানে আমি নার্সারি পড়লাম, কেজি 2 পড়লাম। তো এরপরে আব্বুর যখন ট্রান্সফার হয়ে ঢাকায় আব্বু চলে আসেন, তো আমরা হচ্ছে ফুল ফ্যামিলি ঢাকায় শিফট হই। তো খাজাঞ্চিবাড়ির একটা এক্সপিরিয়েন্স আমার মনে আছে যে একবার ক্লাসে কেজি 2 তে আমি সেকেন্ড হই আর আমার একটা ফ্রেন্ড ফার্স্ট হয়। আচ্ছা, তো আমার নিজের কাছে খুবই মানে কি বলবো অপমানজনক কেন মনে হয়েছিল, কারণ ক্লাসে টিচার জিজ্ঞেস করেছিল কে ফার্স্ট হয়েছে। হ্যাঁ। তো আমার ফ্রেন্ডটা সে ক্লাসে দাঁড়িয়ে ছিল কিন্তু আমি দাঁড়াইনি। তো
তখন আমার নিজের কাছে মনে হয়েছিল আমি যদি 2টা নাম্বারের জন্য ফার্স্ট হতাম হয়তো ক্লাসে আমাকে সবাই দেখতো বা আমি দাঁড়াতাম। তখন নিজের মধ্যে একটা জেদ কাজ করেছিল যে আমাকে এমনভাবে পড়াশোনা করতে হবে যাতে ক্লাসে টিচার ডাকলে আমি হাত তুলে দাঁড়াতে পারি। আচ্ছা, এটা একদম ছোট বয়সের একটা অবশ্যই। মানে কি বলবো ধারণা। তো মণিপুর স্কুলে আসার পর ক্লাস 1-এ একবার আমার যখন ক্লাস শুরু হয়, তো আমার এক ম্যাম আমাকে দাঁড় করিয়ে বলেছিল যে তোমার ভয়েস অনেক লাউড আচ্ছা, আর তোমার মধ্যে একটা লিডারশিপ ক্যাপাসিটি আছে, আমি তোমাকে ক্লাসের ক্যাপ্টেন বানালাম। তো তখন থেকে না আমার নিজের মধ্যে একটা মানে লিডার ভাব হয়েছিল যে বাহ! ক্লাসে আমি যখন ক্যাপ্টেন হব, আমি যা রোল লিখছি তাকে টিচার হচ্ছে শাস্তি দিচ্ছে। আবার আমি যখন সবাই বলছি সবাই চুপ করো, সবাই চুপ হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে মানে লিডারশিপ দেওয়ার একটা আলাদা ক্যাপাবিলিটি বা সবাই তোমাকে অনুসরণ করবে, এটার একটা যে মানে প্রতিফলন, এই জিনিসটা আমার ভালো লেগেছিল। তো তখন থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি খারাপ কিছু করি বা দুষ্টামি করি বা যদি ক্লাস ফাঁকি দেই, তখন তো অন্য স্টুডেন্টরা বলবে যে ক্যাপ্টেনই ক্লাস ফাঁকি দিচ্ছে, আমরা কিভাবে ওকে ফলো করবো। আচ্ছা, তো যার কারণে আসলে ক্লাস বাঙ্ক দেওয়া, ক্লাসে দুষ্টুমি করা বা টিচার ক্লাসে থাকলে অন্য কারোর সাথে কথা বলা, এই জিনিসগুলো আসলে তেমন করতাম না। অনেকে হয়তো আমাকে এখন নার্ড বলবে বা আতেল বলবে। আচ্ছা, তো এটার আরেকটা মজার ঘটনা বলি, যদিও বড় হয়ে যায়, যে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমি ক্লাস ক্যাপ্টেন। তো একবার আমার প্রচন্ড টাইফয়েড জ্বর। আচ্ছা, তো আম্মু আমাকে নিয়ে যখন ডাক্তারের চেম্বারে গেল, তো চেম্বারে একটা ছোট মেয়ে বসা ছিল, মনে খুব সম্ভবত 1-এ পড়ে। তো সে কিছুতেই ডাক্তারের ওয়েটিং রুমে ঢুকবে না। তো কি ব্যাপার, মেয়েটা কেন কাঁদতেছে, বারবার খালি রুমে উকি দিয়ে বলতেছে ক্যাপ্টেন ক্যাপ্টেন। তো পরে আমার আম্মু উকি দিয়ে জিজ্ঞেস করলো, বাবু তোমার কি হয়েছে? তো বাচ্চাটা বললো কি, ক্যাপ্টেন বসে আছে, আমি ঢুকবো না ভিতরে। আচ্ছা, মানে ওই যে আমাকে সে দেখেছে ক্লাসে আমি সবাই চুপ করো বলে চিৎকার আচ্ছা। দিই, তখন সেই বাচ্চাটা সে ভয় মানে এখন আর তোমারই রুমে ঢুকবে ক্লাসমেট না। সেখানে আমার ছিল? ছোট একটা মানে আচ্ছা, আচ্ছা, ছোট বোন ক্লাসের আর কেউ, কি। আচ্ছা। মানে আমি 3-তে পড়ি তখন, ও পড়ে 1-এ। আচ্ছা, তো 1 আর 3 এর ক্লাস পাশাপাশি হতো। পাশাপাশি। তো ও 1-এ বসে বসে দেখতো যে আমি 3-তে বসে চিৎকার করছি সবাই চুপ করো, আর সবাই হ্যাঁ, চুপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এজন্য ও ভয় বলতেছে যে ক্যাপ্টেন আমি ঢুকবো না। আচ্ছা, আচ্ছা, তো এরপর থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এরকম চিৎকার চেঁচামেচি করা করা যাবে না, যাবে না। লিডারশিপ হতে হবে বুঝে শুনে, আচ্ছা, যে আমি সবাই আমাকে মানবে প্লাস আমাকে শ্রদ্ধা করবে কিন্তু ভয় পাবে না। তো এরপর থেকে দেখা গেছে যে আমি ক্লাস 10 পর্যন্ত মোটামুটি গুড গার্ল ছিলাম, ক্লাসে তেমন দুষ্টামি করতাম না, স্কুল টু বাসা পড়াশোনা করতাম। তবে পড়াশোনার জন্য কখনো কোনো ফ্যামিলি অকেশন বা কোনো ফ্রেন্ডদের আড্ডা কখনো মিস দিই নাই। আচ্ছা। মানে পড়াশোনা, ফ্যামিলি অকেশন, ফ্রেন্ডদের আড্ডা সবকিছুই প্যারালালি মানে চলার চেষ্টা করতাম, বাট পড়াশোনাটাকে অলওয়েজ প্রায়োরিটাইজ করতাম। অসাধারণ। তো এই যে তোমার লিডারশিপ কোয়ালিটি, সেই লিডারশিপ কোয়ালিটিতে স্কুল লাইফে নিজের একটা যে পরিচিতি, সেটা নিজ ক্লাস ছাড়িয়ে দেখা গেছে জুনিয়র ক্লাসগুলোতে একদম ছড়ায় পড়ছিল। উদ্ভাস উন্মেষের সাথে তো তোমার এই যে দীর্ঘ 9 বছরের পথ চলা এজ এ টিচার, তো এই জায়গায় আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই যে এই দীর্ঘ 9 বছরে পথ চলতে যে আমি প্রিটি মাচ শিওর যে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা কখনো তোমাকে ইন্সপায়ার করে, কখনো তোমাকে এটা অনেক বেশি ফানি কোনো ঘটনা তোমার মনে পড়ে যায়। তো এরকম কোনো বিশেষ ঘটনা তুমি আমাদের সাথে শেয়ার করবে কিনা? আচ্ছা, তো আসলে মানে লং একটা জার্নি উদ্ভাসের সাথে বা টিচার হিসেবে অনেক এক্সপিরিয়েন্স এবং এত টাইপের স্টুডেন্ট ফেস করেছি যে এক্সক্লুসিভলি কিছু বলতে গেলে অনেক ঘটনা একসাথে মনে পড়ে যায়। তো ভাইয়া, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি একটা ছোট ঘটনা বলতে চাই, ইন্সপিরেশনাল বা আমার নিজেকে টিচার হিসেবে যে আমি মানে কি বলবো, মোটামুটি টিচার হিসেবে আমি সফল মনে করি, এরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, একটা মজার এক্সপিরিয়েন্স। তো মজাটা দিয়ে শুরু করি। আমি তখন মনে হয় অ্যাডমিশন সিজনে হচ্ছে যে ফার্ম গেটে ক্লাস নিতে যাব, সালটা মনে হয় 2018 সাল, আমি তখন মেডিকেলে 3rd ইয়ারে পড়ি। তো তখন আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি, তো আমার সাথে 2টা মেয়ে উঠছে সিঁড়িতে। পরে আমাকে জিজ্ঞাসা করছে যে অমুক হচ্ছে মেডিকেল কোচিং এর ক্লাস কত তলায় হবে। তো আমি তো ক্লাস নিয়েছি এর আগে, আমি জানি 4 তলায় ক্লাস হবে, তো আমি বললাম যে 4 তলায় ক্লাস হবে। ওটা মনে হয় 4 তলা না 6 তলা জানিছিল, ঠিক মনে নেই, অনেক আগের ঘটনা। তো ও পরে বলতেছে যে আজকে তো বায়োলজি ক্লাস হবে, তুমি কি জানো? মানে ও আমাকে ওর মানে ক্লাসমেট মনে করছে। আমি বলছি হ্যাঁ আমি তো জানি। তো বললো যে তুমি কি জানো বায়োলজি ক্লাস কে নিবে? পরে আমি বললাম যে সঞ্চারী আপু মেবি নিবে, আপু তো এর আগেও মনে হয় ক্লাস নিয়েছে। তো ওরা দুজন খুব সম্ভবত আমার ক্লাস এর আগে করে নাই। তো পরে বলতেছিল যে হচ্ছে যে আপু ক্লাস নিবে, আপুদের ক্লাস তো তেমন ভালো লাগে না, যে হচ্ছে যে এরকম ওই আপুকে ভালো ক্লাস নেয়। তো তখন হচ্ছে যে আমি বললাম যে জানি না, এর আগে তো ক্লাস নিয়েছে, আমি তো পড়া মোটামুটি বুঝতেই পেরেছিলাম, তোমরা ক্লাস করে দেখো কেমন লাগে। তো এরপরে যখন আমি হচ্ছে উঠলাম, ওঠার পরে ওরা দেখলো যে আমি ওদের সাথে ওদের পিছে পিছে ক্লাসে না চলে গিয়ে আমি টিচার্স রুমের দিকে যাচ্ছি। তো ওরা মনে করেছে যে আমার কোনো সমস্যা, আমি কোনো ইনফরমেশন জানতে গিয়েছি। তো এরপরে যখন ক্লাসে ঢুকছি, তো ঢোকার পরে হচ্ছে যে সবাই গল্প করতেছে, তো টিচার আসলে তো আমরা সবাই একটু তটস্থ হয়ে যাই, টিচার আসবে, ওরা গল্প করছে। পরে আমি সুন্দর করে মার্কারটা নিয়ে ডাস্টারটা নিয়ে একটু লেখা শুরু করলাম বোর্ডে, তখন দেখি সবাই চুপ, এবং ওই মেয়ে দুটো হচ্ছে সামনের বেঞ্চে বসা। তো ওরা একটু কেমন জানি অপরাধীর মতো আমার দিকে তাকিয়েছিল। তো ওরা পুরাটা ক্লাস অনেক চুপচাপ
অ্যাটেন্টিভলি ক্লাস করলো, আমাকে 2-4টা কোয়েশ্চেনও করলো, আচ্ছা আমিও অ্যান্সার করলাম। তো ক্লাস করে বের হয়ে আসার পরে ওই দুইজন আমার পিছে পিছে এসে বলল, আপু এক্সট্রিমলি সরি, আমরা তো আপনাকে চিনতে পারিনি, তবে একটা কথা বলবো যে আপু আমরা ক্লাসের প্রতিটা বাক্য অনেক এনজয় করেছি এবং ভালো বুঝতে পেরেছি আর কি। তো ওইটা আমার এখনো মনে পড়ে। প্রায় আমি যখন ক্লাসে যাই, অপরিচিত কোনো ব্রাঞ্চে যাই, তখন সিঁড়ি দিয়ে ওঠার সময় কোনো স্টুডেন্ট দেখলেই আমার সেই ফানি মোমেন্টটা মনে পড়ে যায় একদম। আর ইন্সপিরেশনাল আরেকটা বলবো, আমি ভাইয়া অনলাইনে ক্লাস নেই হচ্ছে কোভিড এর সময় থেকে, 2020 সাল থেকে আমার অনলাইনের সাথে পথ চলা। আমরা তখন ওয়াকমে ক্লাস নিতাম, ওয়াকমে লিখতাম মনিটরে, কোভিড এর পরবর্তী কেউ কেউ ভিডিও ওপেন করতো, কেউ কেউ করতো না। তো আমি হচ্ছে অলওয়েজ ক্লাসের শুরুতে ভিডিও ওপেন করতাম, ক্লাস চলাকালীন অনেকের এমবি বেশি খরচ হতো দিকে ভিডিও ক্লোজ রাখতাম, লাস্টের দিকে আবার ওপেন করতাম। তো একবার আমি একটা ওদেরকে টাস্ক দিয়েছিলাম, ওদেরকে আমি রক্ত চ্যাপ্টার পড়ানোর সময় বলেছিলাম যে 3 প্রকার রক্তকণিকার তুলনা তোমরা সুন্দর করে একদম মানে লাল কালি, সবুজ কালি, নীল কালি মিক্সড করে একটা, আমরা যেরকম বলি যে প্রজেক্টের মতো বা অ্যাসাইনমেন্টের মতো করে সুন্দর একটা মানে ডিজাইন করে আমাকে হচ্ছে মেইলে আমাকে সাবমিট করবে। ওদেরকে আমি আমার মেইল অ্যাড্রেসটা দিয়েছিলাম। তো অনেক স্টুডেন্ট সাবমিট করেছিল, আমি ওখান থেকে চুজ করে ওদের কাছ থেকে মেইল অ্যাড্রেস নিয়ে নাম্বার নিয়ে ওদেরকে আমি বিকাশেও কিছু টাকা অ্যাজ গিফট দিয়েছিলাম আর কি, মোবাইল রিচার্জ। তো একটা ছেলে আমাকে একবার মেইল করেছিল যে আপু আমি তো অনেক গ্রামে থাকি, তো আমি হচ্ছে দিনের বেলায় ধান কেটে সেটা আমি হচ্ছে যে বিক্রি করে যে টাকাটা পাই ওটা আমি রাতের বেলা বাবার কাছে জমা দিই। তো আমাকে উদ্ভাসে ক্লাস করার জন্য প্রায় শহরের কাছাকাছি একটা ক্যাফেটেরিয়াতে এসে ক্লাস করতে হয়। তো আমি তো আসলে আপু এরকম আর্ট পেপার বা কালারফুল রং পেন্সিল কিছু পাই নাই, আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়ে আপু আমি আপনাকে সাবমিট করেছি, আপনি একটু কষ্ট করে দেখে দিবেন যে আমার এটা কেমন হয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে যে ভাই আমরা এত সুযোগ সুবিধার মধ্যে থাকার পরেও পড়াশোনা করতে চাই না, কিন্তু এই ছেলেটা এতটাই স্ট্রাগল করে আমাদের ক্লাসগুলো করছে, আবার আমি একটা দায়িত্ব দিয়েছি সেটা সে না পালন করলেও চলতো, সেটা সে করেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে যে যে অবস্থানে আছি সেই অবস্থানে আমাদের স্যাটিসফাইড থাকা উচিত এবং আমাদের নিজেদের উন্নতির জন্য আরো বেশি করে পরিশ্রম করা উচিত। অসাধারণ মানে এত সুন্দর একটা স্টোরি, মানে শুনছিলাম আর মনে হচ্ছিল গায়ের লোম একদম দাঁড়িয়ে যাচ্ছে। আমার এখনো গুজবাম্পস হয় চিন্তা করলে। একদম এক্স্যাক্টলি, মানে আর এই যে ইন্সপিরেশন গুলো, এই যে গল্পগুলো, এই যে পেছনের এক্সপেরিয়েন্স গুলো, আমি নিশ্চিত যে অ্যাজ এ টিচার যখন দিন শেষে বা আমরা তো জানি উদ্ভাস উন্মেষের টিচার আসলে কতটা ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করে, তো এরপরেও এই গল্পগুলো বা এই ঘটনাগুলোই বোধহয় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সবসময় প্রেরণা জুগিয়ে যায়। তো তোমার কাছে এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে তোমার এতগুলো পরিচয়, ডাক্তার সঞ্চারী, এদিকে শিক্ষক সঞ্চারী, আবার আমরা সবাই জানি যে ইতোমধ্যে তুমি সাকসেসফুলি ম্যারিড লাইফ একসাথে পার করছো, তো এই 3টা বা 4টা ইনফ্যাক্ট তোমার নিজেরও ফ্যামিলি আছে, এই সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে ক্যারিয়ার, পরিবার সবকিছু কোথাও তোমার কোনো অসুবিধা হয় কিনা, বা তুমি ঠিক কিভাবে এই জায়গাগুলোতে ব্যালেন্স করো? আচ্ছা ভাইয়া, এটা আসলে মানে খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন। আমার কাছে মনে হয় অ্যাজ এ ফিমেল সবার লাইফে এই কোয়েশ্চেনটা অনেকবারই ফেস করতে হয় বা একদম হবে। তো ভাইয়া আপনি কিন্তু একটা ওয়ার্ড বলেছেন ফ্যামিলি, তো অ্যাকচুয়ালি আমরা পরিবার বলতে কি বুঝি, যে যেখানে তুমি সবচেয়ে বেশি সেফ ফিল করবে, যেখানকার মানুষের সাথে তুমি সবচেয়ে বেশি কমফোর্টেবল। তো আমার কাছে মনে হয় যে আমি যেহেতু ফিমেল, অ্যাজ আ ফিমেল একটা মেয়ে সেখানে কমফোর্ট ফিল করবে যেখানে তার সাপোর্টটা সবচেয়ে বেশি থাকবে। আমি একদম ছোটবেলা থেকেই দেখেছি যে আমার পরিবারে আমার বাবা মা, আমার বড় আপু, ওনারা কখনোই আমার ফ্যামিলির মানে আমার লাইফের কোনো ডিসিশনে কখনোই দ্বিমত করেননি। তারা আমাকে অলওয়েজ গাইড করেছেন, বলেছেন আমরা তোমাকে একটা সঠিক শিক্ষা দিয়েছি, তুমি তোমার বিবেক বুদ্ধি অ্যাপ্লাই করে দেখবে যে এটা তোমার জন্য ভালো নাকি খারাপ। এরপরে আমি যখন উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারে আসলাম, আমি কেন পরিবার বললাম, কারণ আমার আম্মু অলওয়েজ আমাকে বলে যে উদ্ভাস আমার ফার্স্ট হোম। আচ্ছা, মানে আমি যদিও আমার হোমকে ফার্স্ট হোম আর উদ্ভাসকে সেকেন্ড হোম বলি, বাট উদ্ভাসের প্রতি এতটা ডেডিকেশন বা উদ্ভাসের প্রতি এতটা ভালোবাসার কারণে আমার আম্মু মাঝে মধ্যে অভিমান করেই বলে যে উদ্ভাসই আমার ফার্স্ট হোম। কারণ এখানকার টিচার ভাইয়া বা অন্যান্য যত ভাইয়ারা আছেন, আপুরা আছেন, সবাই আমাকে এত অ্যাট হোম ফিল করান, আমার সুবিধা অসুবিধা। কারণ সবাই আপনারা জানেন যে মেডিকেল লাইফে পড়াশোনা, আইটেম, কার্ড, প্রফ, এত স্ট্রাগলের মধ্যেও বা হেক্টিক লাইফের মধ্যেও উদ্ভাসে ক্লাস নেওয়াটা বেশ চ্যালেঞ্জিং। তো আমার যখন পরীক্ষা ছিল তখন আমি আমার সুবিধা মতো শিডিউল নিয়েছি, যখন পরীক্ষা নিয়ে আমি ফ্রি তখন সেই অনুযায়ী আমি শিডিউল নিয়েছি। সো উদ্ভাস উন্মেষে ক্লাস নিতে গিয়ে আমি কখনোই আমার একাডেমিক লাইফে কোনো একটা মানে বার্ডেন ফিল করি নাই। এবং এখন যেহেতু একটা নতুন পরিচয়, নতুন একটা ফ্যামিলির সাথে আমার জার্নি শুরু হয়েছে, সো ওখান থেকেও আমি কখনো এরকম প্রতিকূলতা ফিল করিনি যে আমি এখানে কন্টিনিউ করতে পারবো না। আমি ডাক্তার হিসেবে আমার ক্যারিয়ার কন্টিনিউ করছি, আমার পড়াশোনা কন্টিনিউ করছি, উন্মেষের সাথে আমি এখনো আছি। সো আমার কাছে মনে হয় যে আমি অনেক লাকি যে আমি হচ্ছে একই সাথে আমার 4টা পরিবার পেয়েছি। আমার নিজের ফার্স্ট হোম, আমার উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার,
আমার মেডিকেল লাইফ এবং আমার নতুন পরিবার। এই বাহ। 4টা পরিবার আমাকে আসলেও মানে একজন মানে সঞ্চারী হিসেবে মানে কি বলবো ফ্লারিশ করতে হেল্প করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অর্থাৎ তোমার 4 পরিবার মিলে তোমার একটা পরিবার, এক সঞ্চারী 4 পরিবারে 4 সমানভাবে ব্যালেন্স করে যাচ্ছে। জি এটা ভাইয়া। ডেফিনেটলি সবার জন্য একটা ইন্সপিরেশন। সো এর মধ্য দিয়ে আমাদের প্রথম রাউন্ড শেষ হয়ে গেল, আমরা এবার দ্বিতীয় রাউন্ডে চলে যাব, যেটার নাম র্যাপিড ফায়ার। তো প্রথম প্রশ্ন তোমার কাছে, যেহেতু তুমি অনলাইন অফলাইন দুই জায়গাতে একেবারে পরিচিত ফেস, তো সেইটার বেসিসেই তোমাকে প্রশ্নটা করা, কোনটা বেশি ভালো লাগে, অনলাইন ক্লাস নাকি অফলাইন ক্লাস? আচ্ছা, এটা আসলে ভাইয়া একজন টিচার হিসেবে খুবই মানে কঠিন প্রশ্ন, বাট আমি বলবো হচ্ছে অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস, ঠিক। কেন? মানে বেশ ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার হয়ে গেল, অনলাইন ভাইয়া। ক্লাস কেন? আচ্ছা, এখন অ্যাকচুয়ালি ভাইয়া আমরা যদি একটু মানে সাধারণভাবে চিন্তা করি, তখন অফলাইন ক্লাসকে আমরা ম্যাক্সিমাম টিচার প্রায়োরিটাইজ বেশি করি। কারণ হচ্ছে অফলাইন ক্লাসে একটা স্টুডেন্টকে আপনি ফেস টু ফেস দেখতে পাচ্ছেন, আপনি কোনো একটা জিনিস পড়ানোর পরে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনি বুঝতে পারছেন যে ও ব্যাপারটা বুঝলো কি বুঝলো না। আর অনলাইন ক্লাসে যেটা হয়, আমি আমার অডিয়েন্স দেখতে পাচ্ছি না, তো ও কি বুঝেছে নাকি বুঝে নাই, বা আমার ইনপুটটা ও কতটুকু নিতে পারছে, এটা আমি কিন্তু অ্যাকচুয়ালি মানে ক্যামেরার বা লেন্সের এই পাশে বুঝতে পারছি না। আচ্ছা। কিন্তু আমি হচ্ছে অনলাইন ক্লাসকে কেন প্রেফার করেছি, এটা আমি আমার সম্পূর্ণ নিজের বাস্তব অভিজ্ঞতার উপরে বেস করে। আচ্ছা। আমি হচ্ছে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 4 বছরের মতো অফলাইন ক্লাস নিয়েছি। তো 2020 সাল থেকে আমি যখনই অনলাইনের সাথে কানেক্টেড হয়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ম্যাসিভ পপুলেশনের সাথে কানেক্টেড হতে পারছি। বাহ। যেমন এমনও হয়েছে যে আমাদের যে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামটা হয় প্রতি বছর, হ্যাঁ। রংপুরের বা দিনাজপুরের কোনো একটা স্টুডেন্টের মা মানে গার্জিয়ান বা হ্যাঁ। আন্টি এসে বলেছে যে সঞ্চারী, তুমি একদিন হচ্ছে ঘাসফড়িং এর মুখপাঙ্গের গঠন পড়াচ্ছিলে, তো আমার মেয়ে দেখি মনোযোগ দিয়ে শুনছে। আচ্ছা। তো আমিও এক কাজটা রেখে একটু মনোযোগ দিয়ে শুনলাম, দেখি কি যে আমারও তো পড়াটা বেশ মজা লাগছে, আচ্ছা। এবং সাথে সাথে না আমারও টপিকটা প্রায় মুখস্থ হয়ে গেল। বাহ। তো তোমার ক্লাস কিন্তু শুধু আমার মেয়ে করে না, আমিও করি, এমনকি তোমার আঙ্কেলও করে। আচ্ছা। তো এই জিনিসটা মানে আমি এতটা আমার ওইদিন খুশি লেগেছিল যে আগে হচ্ছে অফলাইন ক্লাসে একটা রুমের মধ্যে ওখানকার স্টুডেন্টরা আমার ক্লাস করতো, একদম। কিন্তু অনলাইনে একটা ম্যাসিভ পপুলেশন, যেহেতু অ্যাজ এ ফিমেল টিচার আমার অলওয়েজ ঢাকার বাইরে ক্লাস নেওয়া পসিবল সুযোগ হয় না। হয়তো হবে না। সত্যি কথা হ্যাঁ, বলতে অবশ্যই। ফ্যামিলির কিছু মানে Bindings থাকতে পারে, থাকতে হ্যাঁ। পারে, বা নিজের একটা বা বাইন্ডিংস সব থাকতে সময় পারে। আসলে ওই সময়টাও ম্যানেজ করে হয়ে ওঠে না, এত কিছু ব্যস্ততা সামলে। জি তো ভাইয়া। সেখানে অনলাইনে বেশ বেশ ভালো একটা উত্তর আমরা পেলাম। যে অনলাইনটা এই জন্য আমি অলওয়েজ প্রেফার আচ্ছা, করি। অলরাইট, তাহলে সঞ্চারী আপু অনলাইন ক্লাস বেশি পছন্দ করে। তো এর পরের প্রশ্ন তোমার কাছে আমার, যে মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমরা তো জানি যে তোমরা বেশ কিছু সময় গ্রুপ স্টাডি করো, জি। তো সেটার বেসিসে একটা প্রশ্ন তোমার কাছে কোনটা বেশি প্রেফারেবল, গ্রুপ স্টাডি নাকি ইন্ডিভিজুয়াল স্টাডি? আচ্ছা, তো এই কোশ্চেনটা ভাই অ্যাকচুয়ালি মেডিকেল স্টুডেন্টদের কাছ থেকে আমি সবচেয়ে বেশি ফেস করি। আচ্ছা। যে আপু, আমি যে যদি হলে না থাকি আমার কি পড়াশোনা হবে, বা আমি যদি বাসায় একা একা পড়ি আমার কি পড়া হবে। তো আমি অ্যাকচুয়ালি ভাই মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকে স্টিল নাও, যেহেতু ডাক্তারদের সারা জীবনই পড়াশোনা করতে হয়, আমি একা পড়ে কমফোর্টেবল। আচ্ছা। কারণ আমার কাছে মনে হয় যে আমি একটা জিনিস নিজে নিজে বুঝলাম, ইউটিউবে একটা ভিডিও দেখলাম সেই টপিক সম্পর্কে, নিজে নিজে মেমোরাইজ করে নিজে নিজেকে পড়া দিলাম, এটাতে আমার সময়ও কম লাগে, আবার আমি নিজে মনে হয় একটু কনসেন্ট্রেশন বেশি দিতে পারি। আচ্ছা। দুইজন মিলেও যদি আমি গ্রুপ স্টাডি শুরু করি, দেখা যায় যে পড়তে পড়তে হঠাৎ করে মনে হলো যে দোস্ত কালকে কি তুই এখানে যাবি, হ্যাঁ। তো ওই টপিকে না একটু গল্প করা হয়। আচ্ছা। তো যদিও জিনিসটা আমাদের মনোটনি কাটাতে হেল্প করে, বাট আমার কাছে মনে হয় কিছুটা টাইম কিলিং। আচ্ছা। এজন্য আমি অলওয়েজ ভাই পার্সোনাল স্টাডিটাকে আর কি আচ্ছা, prefer করি তাহলে always। আবার তোমার এই উত্তর, যারা গ্রুপ স্টাডি করতে পছন্দ করে বা যারা গ্রুপ স্টাডির নামে কিছু কিছু সময় গল্প করেও পার করে, তারা হয়তো আজকে তোমাকে মনে মনে একটু বকা হয়তো দিবে। বকা দিবে যে জি, না জি, হ্যাঁ। সঞ্চারী আপু এটা কি করে ফেল। তো এর পরের প্রশ্ন সঞ্চারী তোমার কাছে, সেটা হচ্ছে অ্যাজ এ ডক্টর তুমি হয়তো খুব স্বাভাবিকভাবেই তোমার নিজস্ব একটা স্পেশালাইজেশন নিজে খুঁজে বের করেছো, বা একটা কিছুতে তুমি তোমার ফিউচারটাও ডিটারমাইন করবে। তো সেই জায়গায় যেহেতু নর্মালি যেটা দেখা যায় যে ডাক্তারি পাশ করে মেয়েদের অধিকাংশ ক্ষেত্রে গাইনোকোলজিস্ট হতে দেখা যায়, তো তোমার কাছে আমার প্রশ্ন যে মেডিসিন নাকি গাইনোকোলজি? আচ্ছা, এখন ভাইয়া এই কোশ্চেনটা হচ্ছে মানে যেহেতু আপনি করেছেন, এটার অ্যান্সার আমি দিব হচ্ছে মেডিসিন। ওকে, কারণ ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি মানে তথাকথিত ধারার বাইরে গিয়ে কেন আমি আচ্ছা। মেডিসিন চুজ করলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যখন ভাই ফাইনাল ইয়ারে পড়াশোনা করি, আমাদের এমবিবিএস ডিগ্রিটাকে বলা হয় একটা গোলালুর মতো। আচ্ছা। মানে গোলালে যেরকম সব তরকারিতে দেওয়া যায়, হ্যাঁ। আমাদের এমবিবিএস ডিগ্রিটা হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। Surgery। তাহলে আমরা ফাইনাল ইয়ারে মেডিসিনও পড়ি, সার্জারিও পড়ি, গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক্সও পড়ি। তো আমি যখন মেডিসিনের, আমরা যেটাকে বাইবেল বলি, ডেভিডসন যেটা আমাদের টেক্সট বুক, বইটা পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে এটা এমন একটা বই, মেডিসিন অবশ্য অনেক বই আছে, বাট এই বইটার মধ্যে মেডিসিন সম্পর্কেও নলেজ আছে, সার্জারি সম্পর্কেও নলেজ আছে,
গাইনোকোলজি সম্পর্কে নলেজ আছে। আচ্ছা তো আমি অ্যাকচুয়ালি আমার ডাক্তার প্রফেশন বা ডাক্তারি প্রফেশনটা মানে চুজ করার অন্যতম একটা কারণ ছিল যে আমি যাতে সব মানুষের উপকারে আসতে পারি। আমার একজন রিলেটিভ হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বললো যে আমার এই সমস্যাটা, আমি এখন কোথায় যাব বা কি ট্রিটমেন্ট নিব, আমি যাতে তার ইমার্জেন্সিতে হেল্প করতে পারি। তো আমি যদি মেডিসিন নিয়ে পড়াশোনা করি, আমার কাছে মনে হয়েছে আমি আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি, আমার ফ্যামিলি, আমার রিলেটিভ, তাদেরকে অ্যাটলিস্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিতে না পারলেও আমি গাইড করতে পারবো যে তুমি অমুক জায়গায় যাবে বা এই জায়গায় তোমার ট্রিটমেন্টটা ভালো হবে, বা আমার ক্ষুদ্র নলেজ দিয়ে হয়তো আমি তাদেরকে ট্রিটমেন্ট দিতেও পারি। অবশ্যই অবশ্যই। তো আমার কাছে একটা মাল্টি ডিসিপ্লিনারি ওয়ে বা একটা ওয়াইড রেঞ্জে চিন্তা ভাবনার দিক থেকে আমি অ্যাকচুয়ালি মেডিসিনকে প্রেফার করি। আচ্ছা, অসাধারণ। মানে এই যে অনেক সময় হচ্ছে ডাক্তারদেরকে ইন আ ডিলেমা দেখি এমবিবিএস পাস করার ঠিক পরে, তোমার যে রিজন গুলো, আমি আশা করি অনেকেই হয়তো এই রিজন গুলো নিজেরাও ফেস করে, বাট স্টিল যে হচ্ছে একটা সিদ্ধান্তগত জটিলতা তৈরি হয়, সেটা আশা করি অনেক ক্ষেত্রেই তাদের হয়তো এখন হেল্প হবে। এই সেগমেন্টে তোমার কাছে সর্বশেষ প্রশ্ন, এটা অবশ্য একটু বিষয়গত কোনো প্রশ্ন হবে না। প্রশ্নটা হচ্ছে যে ডাক্তার হিসেবে বা শিক্ষক হিসেবে চা অনেক খেতে হয় তোমাকে, তো তোমার কোনটা ফেভারিট, রং চা নাকি দুধ চা? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এটার অ্যান্সার করলেও ভাই হয়তো অনেক মানে টি লাভাররা আমাকে মনে মনে অবশ্যই বলবে। তো আমার আব্বু আর কি চা খুবই পছন্দ করেন। আমি একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি বলি। তো আব্বু সবসময়, আমরা যখন খাবার টেবিলে অলওয়েজ আমরা চারজন একসাথে খেতে বসি, মানে এখন তো আসলে বড় আপুর সাথে একটু আলাদা থাকা হয়, তো যখনই আমরা একসাথে খেতে বসি আব্বু প্রায় অনেক টপিকে গল্প করেন। তো একদিন বলতেছিল যে সঞ্চারী শোন, চা বানানোর উপকরণ হচ্ছে 4টা। আচ্ছা। গরম পানি, চা পাতা, দুধ আর চিনি। এই 4টা বাদে কখনো চা হয় না। আচ্ছা। তো আব্বুর ওই গল্পের থেকে আমি জানি না হোক বা নিজের টেস্ট বার থেকে হোক না কেন, আমি অলওয়েজ দুধ চাকে প্রেফার করব। কারণ আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি দুধ চা বাদে বাকি সব হচ্ছে রং চা, মানে WRONG। ওকে, আচ্ছা, রং, দ্যাট মিন্স ভুল চা। আচ্ছা, ওকে, ফাইন। আমরা এরই মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় পর্ব শেষ করে ফেললাম। সর্বশেষ পর্বে চলে যাব, যে পর্বের নাম টিচার্স ট্রিভিয়া। সঞ্চারী, এখানে আমি পরপর 5 জন টিচার, উদ্ভাসন মেশের সাথে যুক্ত টিচারদের নাম বলবো এবং তোমাকে কোনো ব্যাখ্যা ছাড়া এক বাক্যে একটা শব্দে বা 2টা শব্দে তাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো তুমি রেডি? জি ভাই। আচ্ছা, সবার আগে আমি যার নাম বলতে চাই, আমাদের সবার প্রিয় সানি ভাইয়া। আচ্ছা, সানি ভাইয়া, আমি যদি একটা শব্দে বলি, গুরু। গুরু। গুরু মানে গুরু বলার একটা কারণ হচ্ছে যে ভাইয়া আমার ডিরেক্ট টিচার ছিলেন, ভাইয়া আমার ফাইনাল ডেমো নিয়েছেন। ইভেন স্টিল নাও আমি আমার শুধুমাত্র প্রফেশনাল লাইফ না, আমার পার্সোনাল লাইফ, আমার মেডিসিন পড়াশোনা বা আমার হচ্ছে একাডেমিক এবং হচ্ছে গিয়ে মানে টিচিং লাইফ ব্যালেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, নিজের অসুস্থতা, নিজের কোনো সমস্যার জন্য আমার মাথায় সবার আগে যার নাম আসে তিনি হচ্ছেন ডক্টর সানাউল্লাহ সানি ভাইয়া। অসাধারণ, অসাধারণ। এর পরবর্তী ব্যক্তি ওয়ালি ভাইয়া। আচ্ছা, ওয়ালি ভাইয়ের কথা বললেই আমি বলবো অসাধারণ বাচনভঙ্গি। বাচনভঙ্গি, বাহ। মানে ভাইয়া যখন আমি ভাইয়ারও একদম ডিরেক্ট স্টুডেন্ট ছিলাম। তো ভাইয়া আমাদের হচ্ছে, আমি যখন উন্মেষের স্টুডেন্ট, আমি তো মিরপুর ব্রাঞ্চে ক্লাস করতাম। তো ভাইয়া আমাদের প্রথম যে ক্লাসটা নিয়েছিলেন আমার এখনো মনে আছে, কেমিস্ট্রি হচ্ছে ফার্স্ট পেপারে রাসায়নিক সমীকরণ। তো হচ্ছে যে ভাইয়া যখন আমাদের ক্লাসটা নিতে এসেছিলেন, তো ভাইয়া যখন পড়ানো শুরু করলেন, আমি জাস্ট মানে তাকিয়ে দেখছিলাম যে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। মানে পড়া তো অবশ্যই বুঝেছিলাম, কিন্তু ভাইয়া এত সুন্দর সাবলীল ভাবে কথা বলেন, মনে হয় যেন যে কোন একটা রেকর্ডিং করা আছে, সেই টেপ রেকর্ডার চালানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী টিচারের নাম বলছি তোমাকে, তুমি একটু এটার উত্তর দিবে অবশ্যই আমাকে। রাহাত ভাইয়া। আচ্ছা, রাহাত ভাইয়াকে আমি বলবো হচ্ছে মাল্টি ট্যালেন্টেড। ওয়াও, অসাধারণ। মানে রাহাত ভাইয়াকে দেখে অ্যাকচুয়ালি আমি শিখি যে কিভাবে হচ্ছে যে সবকিছু ব্যালেন্স করতে হয়। মানে সবকিছু ভাইয়ার হচ্ছে উদ্ভাসন মেশের প্রতি ডেডিকেশন বলেন, নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস বলেন, স্টুডেন্টদের প্রতি যেই অ্যাফেকশন সেটা বলেন, কলিগদের প্রতি যেই যত্নশীলতা, সবকিছু মিলে আমি বলবো ভাইয়া হচ্ছে ব্যালেন্স শুধু না, মানে সবকিছু ঠিক রেখে সবকিছুতে এক্সেল করে। এক্স্যাক্টলি। মানে সবাই কিন্তু অনেকেই মানে মাল্টিটাস্কিং করে, কিন্তু দেখা যায় কোনো না কোনো কিছুতে 19-20 হয়ে যায়। বাট আমি বলবো যে ভাইয়া সবকিছুতেই 10 on 10। আচ্ছা, সবকিছুতেই 10 on 10। ওকে, নেক্সট পারসন শুভ মহাজন ভাইয়া। আচ্ছা, শুভ মহাজন যেহেতু আমার মানে ব্যাচমেট ফ্রেন্ড আমি বলতে পারি, ওর জন্য যে ওয়ার্ডটা বলবো সেটা হচ্ছে আর্টিস্ট। ওকে। এখন আর্টিস্ট বলতে তো অ্যাকচুয়ালি আমরা বুঝি যারা ডিরেক্ট ছবি আঁকে তাদেরকে আমরা আর্টিস্ট বলি, যারা হচ্ছে শিল্পী, যে কোনো শিল্পীকে আমরা আর্টিস্ট বলা যায়। তো ভাই আপনি যদি ওর একটা লেকচার দেখেন, দেখবেন যে ও একটা ডায়াগ্রাম বা একটা ফিগার থেকে একটা টপিক পুরাটা খুব সুন্দর করে একটা স্লাইডে নিয়ে আসবে। মানে আমি যখন একসাথে আমরা ডেমো নিতাম বা ডেমো দিতাম, তখন দেখতাম কি যে ও যখন ধরেন একটা টপিক পড়াচ্ছে, যেমন স্টমাক,
ওই স্টমাকের একটা ডায়াগ্রাম এঁকে সেই ডায়াগ্রামটাকে হচ্ছে গিয়ে লেবেলিং করার মাধ্যমে পুরো স্টমাকটাকে একটা ছবির মধ্যে পরিয়ে দিবে। সো আমি বলবো যে ওর জন্য এই ওয়ার্ডটা একদম মানে ডেফিনেটলি ওকে, ডেফিনেটলি তাহলে শুভ মহাজনের একটা ক্লাস অবশ্যই করে দেখতে হবে। হ্যাঁ, সর্বশেষ টিচার সাবরিনা আপু। আচ্ছা, সাবরিনার আমার যেহেতু হচ্ছে গিয়ে ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট আলাদা, ও হচ্ছে গিয়ে আলাদা সাবজেক্টে ক্লাস নেয়, আমিও আলাদা সাবজেক্টে ক্লাস নেই, বাট ওকে যদি একটা ওয়ার্ডে ডিসক্রাইব করতে হয় সেটা আমি বলবো সুখ দুঃখের সাথী। আচ্ছা আচ্ছা, সুখ দুঃখের সাথী কেন? যেমন দেখা যায় যে অ্যাজ এ ফিমেল টিচার আমরা অনেক সময় অনলাইনে বলেন অফলাইনে বলেন অনেক রকম ঘটনায় ফেস করি। যদিও আমার লাইফে এরকম নেগেটিভ ঘটনা খুবই কম, কিন্তু যখন আমি কোনো ক্লাসে, যেহেতু অনলাইনে ক্লাস নিতে গেলে অনেক সময় অনেক রকম পজিটিভ নেগেটিভ কমেন্ট ফেস করতে হয়, তো যখনই কোনো একটা কমেন্টে আমি একটু মনে কষ্ট পাই বা আমার কাছে মনে হয় যে জিনিসটা এভাবে না হলেও পারতো, আমি ডিরেক্টলি এটা নিয়ে যার সাথে শেয়ার করি সেটা হচ্ছে সাবরিনা। এবং দেখা যায় যে ওর সাথে আমার যে মতবাদগুলো বা আমাদের চিন্তা ভাবনাগুলো অনেকখানি মিলে যায়। বাহ, অসাধারণ অসাধারণ। আসলে দর্শক মণ্ডলী, কথা বলতে বলতে কখন যে আমরা এই এত সুন্দর একটা আড্ডা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি ইনফ্যাক্ট নিজেও রিয়েলাইজ করতে পারি নাই। তো সঞ্চারী, দেখতে দেখতে তো আমাদের আজকের এপিসোড শেষ হয়ে গেল। তো একদম শেষ সময় তোমার কাছে আমি এইটুকু রিকোয়েস্ট করব যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিংবা তোমার যারা অলরেডি এক্সিস্টিং স্টুডেন্ট বা ফিউচার যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আচ্ছা, আমার এক্সিস্টিং যারা স্টুডেন্ট আছো বা এখন যারা অডিয়েন্স আমাদের ভিডিওটা দেখছেন, একটা কথাই বলবো যে যেহেতু আমি হচ্ছে গিয়ে চিকিৎসক বা ডাক্তার হিসেবে নিজের ক্যারিয়ারকে চুজ করেছি, তোমরা যারাই ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছো সবসময় এটাই মাথায় রাখবে যে আমাদেরকে ডাক্তার হওয়ার আগে চিন্তা করতে হবে যে আমরা একজন মানুষ। অবশ্যই। এবং একজন মানুষ হিসেবে তুমি একজন চিকিৎসকের কাছ থেকে যেই রকম সার্ভিস বা যেই রকম ব্যবহার আশা করো, তুমি নিজে চিকিৎসক হয়ে সবার আগে সেই জিনিসটা অবশ্যই নিশ্চিত করবে। এবং মানুষ হিসেবে সবসময় তোমার মাথায় থাকতে হবে তুমি যেই প্রফেশনে যাও না কেন, তোমার দ্বারা যাতে অন্তত আমাদের দেশের একটা মানুষের হলেও যাতে একটু উপকার হয়, এতে করে দেখা যাবে যে আমাদের সবার লাইফটা অনেকখানি সহজ হয়ে যাবে। মাশাআল্লাহ, সুন্দর মানুষ, সুন্দর চিন্তা ভাবনা। এবং আমরা সঞ্চারীর সাথে এই গল্পের মধ্য দিয়ে সঞ্চারীকে জানলাম, সঞ্চারীর অনেকগুলো অজানা সাইড আমাদের আজকে জানা হলো। তো এরকম ভাবে সামনে আরো অসংখ্য প্রিয় মুখ নিয়ে আমাদের এই এপিসোড ধারাবাহিকভাবে চলতেই থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।